প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। চলে আসছি অ্যাডমিশন ক্লাসে লেকচার 2 নিয়ে। আজকে মূলত সরলরেখার আমরা লেকচার 2 আলোচনা করব। টাইপ 5 এর প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে কি, দেখো যে এখানে হচ্ছে একটা রম্বসের চারটা শীর্ষবিন্দু দেওয়া আছে। বলেছে রম্বসের কর্ণ দুইটির ছেদবিন্দু কত, এটা আমাদের বের করতে হবে। একটা রম্বসের চারটা শীর্ষবিন্দু দেওয়া আছে, রম্বসের কর্ণ দুইটা ছেদবিন্দু কত, এটা আমাদের বের করতে হবে। তো আমরা প্রথমত যে তথ্যগুলো দেওয়া আছে এটা দিয়ে একটা যদি রম্বস তৈরি করি, তাহলে রম্বসের চিত্রটাকে এরকম ভাবে দেখো, যে মনে করো আমরা এটা একটা রম্বস নিলাম। একটু ভালো করে লক্ষ্য করতে হবে, আমরা কিন্তু জানি যে রম্বসের চারটা বাহু কি হয়, সমান হয়, তাই না? দেখো এইটা ধরে নিলাম a, এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে b, এটা হচ্ছে a - 4, এটা হচ্ছে c, এটা হচ্ছে 4b। এবার দেখো এটা হচ্ছে d, এটা হচ্ছে 5, 0। এখন আমাদের কি বের করতে বলেছে, দেখো যে রম্বসের শীর্ষবিন্দু চারটা দেয়া আছে, কিন্তু এই চারটা শীর্ষবিন্দুতে আবার একটু ঝামেলা আছে। ঝামেলা আমরা কিন্তু a এর মান জানি না, আবার ঝামেলা b এর মান জানি না, বুঝতেছো? এবার বলেছে রম্বসের কর্ণ দুইটির ছেদবিন্দু কত। অর্থাৎ ছেদবিন্দু বলতে আমরা যে জিনিসটা দেখব, যে ছেদবিন্দু মানে হচ্ছে, দেখো এই যে একটা কর্ণ নিলাম এটা, আর এখান থেকে একটা কর্ণ নিলাম এটা, এই দুইটা ছেদবিন্দু অর্থাৎ এটা কত হবে, এটা আমাদের বের করতে হবে। তো একটা জিনিস লক্ষ্য রাখো ভাই, আমরা যদি ডি বিন্দু জানি, যদি আমরা বি বিন্দুটা বের করতে পারি, তাহলে এই দুইটা মধ্যবিন্দু কি হবে বলতো, ছেদবিন্দু হয়ে যাবে না? অথবা একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা যদি এই বিন্দু আর এই বিন্দুটা বের করতে পারি, তাহলে তাদের মধ্যবিন্দুটা এটা না, ছেদবিন্দু। কারণ আমরা কিন্তু জানি যে কর্ণ দুইটা যেটা ছেদবিন্দু, ওই বাহুটাকে সমান দুইটা খণ্ডে কি করে, ভাগ করে। অর্থাৎ এইটা এটা সমান, অথবা এইটা এটা কি হবে বলতো, সমান হবে। তাহলে আমরা এখন যদি a এর মানটা বের করতে পারি, দেখো যদি a এর মান বের করতে পারি, অথবা যদি b এর মানটা বের করতে পারি, তাহলেই আমরা কিন্তু এটা ছেদবিন্দু খুব সহজেই কিন্তু বের করতে পারবো। তো আমরা কিন্তু জানি যে যদি একটা চতুর্ভুজ থাকে এবং চতুর্ভুজে যদি চারটা বিন্দু দেওয়া থাকে বা তিনটা বিন্দু দেওয়া থাকে, তাহলে কম বেশি ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা অন্য মানটা কিন্তু বের করতে পারি। সো এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, দেখো তো এখানে ব্যাপারটা কি হয়। দেখো যদি আমরা এই বাহুর সাথে, মানে এই বিন্দুর সাথে এই বিন্দুটাকে তুলনা করি, দেখো ছিল এখানে 5, এখানে হয়েছে কত, 0। তাহলে 5 এর সাথে -5 এর সাথে -5 যদি আমরা যোগ করি, তাহলে এখানে ফলাফল 0 হয়ে যাচ্ছে না? দেখো এই দিকে যা তুমি পরিবর্তন করবা, এখান থেকে এই অংশটাও তুমি তাই পরিবর্তন করবা, তাহলে আমরা কিন্তু a এর মানটা পেয়ে যাব। তাহলে এখন দেখো তো এখানে ছিল 4, যদি এর সাথে -5 আমরা যোগ করে দিই, তাহলে এখানে a এর মান কত হচ্ছে বলো তো, -1। তাহলে a এর মান -1 হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখো যেহেতু আমরা এই বিন্দু জানি, এটা বিন্দু বের করে নিতে পারলাম, এখন এই দুইটা যেটা মধ্যবিন্দু সেটাই হচ্ছে তাদের ছেদবিন্দু। আমাদের আর b এর মান বের করার দরকার নাই, কারণ আমরা একটা বের করলে এখানে পেয়ে যাচ্ছি। অযথাই আমরা সময় নষ্ট কেন করব, আমাদের যেটা চেয়েছে আমরা সেটাই বের করব। কি কনসেপ্ট ক্লিয়ার? ওকে, তাহলে এখন দেখো, তাহলে এখানে আমরা কি করতে পারি, দেখো যে এদের যদি মধ্যবিন্দু বের করি, তাহলে এখানে দেখো একটা হচ্ছে একটা ছিল 5 -1/2, তাহলে কত পাচ্ছ 2। আর একটা ছিল দেখো 0 - 4/2, তাহলে কত হচ্ছে বলো তো, -2। তাহলে এখন আমরা অপশনটা খেয়াল করব যে আমাদের অপশনে কি এটা আছে। দেখো তো এখানে ছেদবিন্দু কত পেলাম, 2 দেখো আমাদের কি অপশন আছে 2 এই যে দেখো ঘ নাম্বার আমাদের অপশন, ঘ নাম্বার এই উত্তরটা দেয়া আছে। কি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে দেখো একটা চতুর্ভুজ যেটা ছিল কি, রম্বস, এবং সেই রম্বসের চারটা শীর্ষবিন্দু দেয়া ছিল, তাদের কর্ণদ্বয়ের ছেদবিন্দু কত হবে এটা আমাদের বের করতে হচ্ছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী ম্যাথে। দেখো এখানে খেয়াল করো যে এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি বাহুগুলো মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। বলেছে ত্রিভুজটির ভরকেন্দ্র এর স্থানাঙ্ক কত। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা কিন্তু বেসিক্যালি জানি যে একটা ত্রিভুজে যদি তিনটা শীর্ষবিন্দু দেয়া থাকে, তাহলে তাদের ভরকেন্দ্র আমরা বের করতে পারি। ব্যাপারটা কেমন দেখো, যে কনসেপ্টটা আগে শিখে নাও,
মনে করে এটা একটা ত্রিভুজ, এ হচ্ছে x1 y1। এবার দেখো বি, এটা একটা বিন্দু, দেখো x2 y2, সি একটা বিন্দু, এটা হচ্ছে x3 y3। এখন এখানে আমরা ভর কেন্দ্র পাচ্ছি, ভর কেন্দ্র আমরা ধরে নিলাম g। তাহলে ভর কেন্দ্র, এটা ডেফিনেশন আমরা কিন্তু জানি যে ভর কেন্দ্র হচ্ছে একটা শীর্ষবিন্দু হতে তার বিপরীত বাহুর যে মধ্যমা, সেই মধ্যবিন্দুতে যে আমরা লম্ব অঙ্কন করব, সেই মধ্যমা যে অঙ্কন করব, এই মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে কি ভর কেন্দ্র। এটা আমরা প্রত্যেকেই ডেফিনেশনটা জানি। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এই যে ভর কেন্দ্র, আমরা ভর কেন্দ্রে যদি x এর মান বের করি তাহলে আমাদের সূত্র কি হবে, x1 x2 x3 ডিভাইডেড বাই, যদি আমরা ভর কেন্দ্রের ক্ষেত্রে y এর মান বের করি তাহলে আমাদের ফর্মুলা কি হবে, y1 y2 y3 ডিভাইডেড বাই। এটা হচ্ছে আমাদের ভর কেন্দ্রের ভুজ, আর এটা হচ্ছে আমাদের ভর কেন্দ্রের কোটি। তো এখন আমাদের প্রশ্নতে দেখো যে একটা ত্রিভুজের তিনটা শীর্ষ বিন্দু কিন্তু দেয়া নাই, দেয়া আছে কি একটা ত্রিভুজের তিনটা বাহুর মধ্যবিন্দু। সো এটা ভয় পাওয়ার কিছুই নাই। এখানে লক্ষ্য রাখো, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে। তাহলে মধ্যবিন্দু দেখো, আমরা যদি এটাকে AB নিই, ABC, এটা হচ্ছে ত্রিভুজ, বলেছে দেখো BC বাহুর মধ্যবিন্দু, তাহলে এটা হচ্ছে 2 4, এটা আমরা ধরলাম D। এবার দেখো CA এর বাহুর মধ্যবিন্দু, এটা দেওয়া আছে 5 0। এবার দেখো AB এর বাহুর মধ্যবিন্দু F, এটা আমরা ধরে নিই, এটা দেওয়া ছিল কত 4 2। কি কনসেপ্ট ক্লিয়ার? এখন এখানে আমাদের ভর কেন্দ্র বের করতে হবে। দেখো এইটা 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 আমরা যোগ করে দিলাম, ওকে। এখন আমাদের কি বের করতে বলেছে, আমাদের ভর কেন্দ্র। তো এখানে দেখো এই জায়গাতে ভর কেন্দ্র হবে। এখন একটা জিনিস মনে রাখবা যে যদি একটা ত্রিভুজের তিনটা বাহুর মধ্যবিন্দু দেওয়া থাকে, তার যদি ভর কেন্দ্র বের করতে বলে, অথবা পুরো ত্রিভুজটার যদি ভর কেন্দ্র বের করতে বলে, ভর কেন্দ্রের কিন্তু ফর্মুলা একই। অর্থাৎ এখান থেকে তুমি যে ভর কেন্দ্রটা পাবা সেটাই হচ্ছে পুরো ত্রিভুজের ভর কেন্দ্র। তাহলে আমাদের মধ্যবিন্দু দেওয়া ছিল, বলেছিল পুরো ত্রিভুজের ভর কেন্দ্র কত, তাহলে ভর কেন্দ্রের ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা এটা পেয়ে যাব। তাহলে এখন এখান থেকে আমরা উত্তরটা কি পাচ্ছি, দেখো যে আমরা যদি এখান থেকে বলি যে ভর কেন্দ্রের ক্ষেত্রে, তাহলে দেখো যে 5 4 2 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে x এর মান। আর যদি আমরা y এর মান বের করি তাহলে y এর মানের ফর্মুলা কি হবে, দেখো 0 0 2, আর এখানে দেখো +4 ডিভাইডেড বাই 3। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, দেখো তো আমরা এখান থেকে কত পাচ্ছি, দেখো এখান থেকে আমরা পাচ্ছি, যদি এটা আমরা 6 5 11, তাহলে 11 বাই 3, আর এখানে দেখো তো 2 বাই 3। তাহলে এটা আমরা কিন্তু ভর কেন্দ্রের স্থানাঙ্ক পেলাম। দেখো এই উত্তরটা আমাদের অপশনে আছে, দেখো তো এই যে নম্বরের উত্তরটা আছে না, কি তোমরা কি দেখতে পাচ্ছ? তাহলে এখান থেকে আমরা কি মনে রাখবো যে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে ভর কেন্দ্র যা হবে, একটা ত্রিভুজের যদি তিনটা বাহুর মধ্যবিন্দু দেওয়া থাকে, পুরো ত্রিভুজের যদি আমাদের ভর কেন্দ্র বের করতে বলে, তাও কিন্তু আমাদের কি হবে, একটাই সূত্র অ্যাপ্লাই হবে, ভর কেন্দ্র একই হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী। দেখো এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, ওকে। লক্ষ্য রাখো, একটু লক্ষ্য রাখো। দেখো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি 0 0 0 3 আর 4 0, এটা দেওয়া আছে। এটা যদি হয় তাহলে অন্তঃকেন্দ্র বলবো। তো এখানে অন্তঃকেন্দ্র এর সূত্রটা আমাদের মনে রাখতে হবে। অন্তঃকেন্দ্র এর সূত্রটা মনে রাখার জন্য খুবই সহজ একটা সূত্র, যে সূত্রটা আমরা এইভাবে মনে রাখতে পারি যে a + b + c, এটা হচ্ছে তিনটা বাহুর দৈর্ঘ্য। এটাই আমরা লবেন a প্লাস দেখো b প্লাস c, এটা আমরা নিলাম, ওকে। আবার এখানেও দেখো a প্লাস b প্লাস c, এটা নিলাম a প্লাস b প্লাস c। খেয়াল করো a প্লাস b প্লাস c নিচেও নিলাম, এই জিনিসটা উপরে নিলাম, কিন্তু এটা একটু করে ফাঁকা রেখেছি।
এই জিনিসটা এখানে নিয়েছি, এটা একটু করে ফাঁকা রেখেছি। এখন প্রথমটা হচ্ছে আমাদের x এর মান। যখন আমরা x এর মান বের করব তখন এখানে হচ্ছে x1 এটার সাথে x2 এটার সাথে x3, তাহলে এখান থেকে মান বের হলো অন্তকেন্দ্রের ভুজ বা x এর মান। এবার যদি আমরা y এর মানটা বের করি তাহলে এটার সাথে নিব y1, এটার সাথে নিব y2, এটার সাথে নিব y3, তাহলে এই পুরো মানটা বের হবে y, অর্থাৎ অন্তকেন্দ্রের কোটি। তাহলে অন্তকেন্দ্রের ভুজ নির্ণয়ের সূত্র এটা, আর অন্তকেন্দ্রের কোটি নির্ণয়ের সূত্র এটা। আমরা এই সূত্র অ্যাপ্লাই করে এখানে অন্তকেন্দ্রটা বের করতে পারি। তাহলে এখন দেখো a b c এগুলো কি ছিল? বাহুর দৈর্ঘ্য ছিল না? তাহলে এখন বাহুর দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করব এটা আমরা জেনে নিই। তো এখন দেখো যে পয়েন্টগুলো আমাদের দেওয়া ছিল সেগুলো দিয়ে যদি আমরা একটা চিত্র অঙ্কন করি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় লক্ষ্য রাখো। এখানে দেখো, এখানে এইটা হচ্ছে 0 0 0 0, এটা x x প্রাইম y y প্রাইম, এটা আমরা দেখো। তাহলে এখানে দেখো একটা বিন্দু 0 0, এবার এটা 0 3, তাহলে x এর মান 0 y এর মান 3, তাহলে পয়েন্টটা আমাদের দেখো x এর মান 0 y এর মান 3, মনে করো এখানে আছে এটা 0 3, এটা আমরা নিলাম a। ওকে, এবার দেখো 4 0, x এর মান 4 y এর মান 0, তাহলে আমরা সেটা নিলাম এখানে, এটা b, এর স্থানাঙ্ক হচ্ছে 4 0। এখন একটা জিনিস বলো তো, আমরা যদি এটা এটা আর এটা যোগ করে দিই, এটা যোগ করে দিই, এটা নিলাম, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? কারণ অক্ষরেখা বরাবর হলে কি হবে? সমকোণী ত্রিভুজ না? এখন বলো তো 0 0 বিন্দু থেকে a বিন্দুর দূরত্ব কত? 4। 0 বিন্দু থেকে a বিন্দুর দূরত্ব কত? 3। তাহলে যদি সমকোণী ত্রিভুজ হয়, আমরা যদি দুইটা বাহুর দৈর্ঘ্য পাই, তাহলে তৃতীয় বাহুটা আমরা বের করতে পারি না পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে? তাহলে এই অতিভুজটা আমাদের কত হচ্ছে বলো তো? এখানে দেখো তো, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে এটা কি হবে? এটা 5 হয়ে যাবে না? তাহলে এখানে দেখো বিন্দুগুলো গ্রাফে বসানোর পরে আমরা তাদের দৈর্ঘ্যগুলো পেয়ে গেছি না? আর আমরা কিন্তু জানি যে যে ত্রিভুজটা দেওয়া থাকবে তার যে শীর্ষ বিন্দু তার বিপরীত বাহুটা হচ্ছে তার ছোট হাতের মান। তাহলে এখন দেখো এখানে এই কোণ, এটা সি কোণ ছিল না? সি বাহু, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি সি এর মান কত? 4। আবার এটা এ কোণ ছিল না? তাহলে এর বিপরীত বাহু এটা না? তাহলে আমরা কি পাচ্ছি না এখানে ছোট হাতের a ইকুয়াল হচ্ছে কত? 5। এবার দেখো এটা বি কোণ না? তাহলে তার বিপরীত বাহু এটা না? তাহলে ছোট হাতের b ইকুয়াল আমরা কত পাচ্ছি বলো তো? আমরা পাচ্ছি 3। কি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি কি পেলাম? a এর মান 5, b এর মান 3, c এর মান 4। এখন এই মানগুলো আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করব এবং এখানে দেখো যে বিন্দুগুলো আমরা নিয়েছি সেই বিন্দুগুলো আমাদের আইডেন্টিফাই করা লাগবে। দেখো তো, এটা হচ্ছে x1, এটা y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, এটা হচ্ছে x3, এটা হচ্ছে y। তাহলে এখন যদি আমরা এই মানগুলো, যে মানগুলো আমাদের অন্তকেন্দ্র বের করার জন্য প্রয়োজন ছিল, সবগুলো মান কিন্তু আমরা বের করে নিলাম। এখন এই পুরো মান আমরা এই সূত্রতে বসাই দিব। বসালে দেখো আমরা কি কি পাচ্ছি। এখন লক্ষ্য রাখো, আমরা যদি মানটা বের করতে চাই তাহলে এখন দেখো তো, আমরা যদি x এর মান বের করি তাহলে a ইনটু a এর মান কত? 5 ইনটু x1, x1 এর মান কত? 0 প্লাস, এবার দেখো b ইনটু, তাহলে b এর মান কত? 3 ইনটু x2, x2 এর মান কত? 0, এবার দেখো প্লাস c ইনটু, c এর মান কত? 4 ইনটু, এবার কত? x3 এর মান কত? x3 এর মান হচ্ছে এটা আমাদের, আর নিচে দেখো 4 প্লাস 5 প্লাস 3, তাহলে আমরা এখানে কত পাচ্ছি লক্ষ্য রাখো তো, আমরা এখানে কত পাচ্ছি দেখো যে a এর মান ছিল 5, তাহলে এখানে আমরা কত পেলাম? এটা 0, তাহলে হচ্ছে 16, আর এখানে দেখো কত পাচ্ছি আমরা এখান থেকে পেলাম যে এখান থেকে, তাহলে কত পাচ্ছি দেখো তো যে x1 x2 আর এটা হচ্ছে x3। ওকে, তাহলে আমরা কত পাচ্ছি এখানে 9 আর এখানে হচ্ছে 12। এটা আমরা বের করতে পারি, অথবা এখানে আমরা আরেকটা কাজ করতে পারি যে এখানে এই মানগুলো আমাদের যদি সিরিয়াল ভাবে ধারাবাহিক ভাবে না বসাই তাহলে মানগুলো একটু ভুল হয়ে যাবে, অপশনে ভুল হয়ে যাবে। এই যে প্রথম বিন্দু এটা নিয়েছিলাম, হ্যাঁ প্রথম বিন্দু এটা নিয়েছিলাম, এটাকে আমরা বি ধরবো, এটাকে আমরা বি ধরবো আর এটাকে আমরা সি ধরবো, দ্বিতীয় বিন্দুটাকে সি ধরবো, নাহলে মানগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা একটু মনে রাখবে।
তাহলে এখানে আমরা পাচ্ছি যে সি এর মান হচ্ছে 3, এখানে মানগুলো না হলে আমাদের একটু চেঞ্জ হয়ে যাবে, মানগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখো এ এর মান হচ্ছে 5, এটা ওকে। এবার দেখো বি এর মান হচ্ছে 4 আর সি এর মান হচ্ছে 3, এটা না হলে মানগুলো চেঞ্জ হয়ে যাবে, তখন মানগুলো আমরা বসালে আমাদের উত্তরটা আলাদা চলে আসবে। এটা খেয়াল রাখবেন, বিন্দুগুলো সিরিয়াল ভাবে বসাবো। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি, সিরিয়াল ভাবে বিন্দুগুলো বসাই দেব। ওকে, এবার যদি আমরা মানটা বের করি, দেখো তো x এর মান এবার একটু ভালো করে দেখো যে a into x1 তাহলে 5 into x1 হচ্ছে 0 প্লাস b into তাহলে 4 into x2 এর মান কত 0 প্লাস c into তাহলে 3 into এবার কি আছে বলো x3 মান কত 4 আর আমরা তিনটাকে যোগ করে দেব তাহলে 5 plus 4 plus 3 তাহলে এখানে আমরা পাচ্ছি 12/12 মানে কত বলো তো 1। তাহলে এখানে দেখো x এর মান আমরা কত পেলাম 1, x এর মান কত পেলাম 1। এখন x এর মান 1, এই যে অপশনটা আমরা টেস্ট করব, দেখো দুইটা জায়গায় আছে, একটা y আছে একটা y আছে, তাহলে y এর মানটা বের করতে হবে কারণ y এর মান যেহেতু ভিন্ন ভিন্ন আছে। ওকে, তাহলে এবার যদি y এর মান বের করো তাহলে y এখন এখানে মানগুলো বসাবো, আগের অনুযায়ী আমরা সূত্র বসাই দেব। তাহলে দেখো তো y এর মান ক্ষেত্রে a ইনটু তাহলে a হচ্ছে কত 5 ইনটু y1 এর মান কত 0 প্লাস এবার দেখো b ইনটু 4 b ইনটু y2 এর মান কত দেখো 3 প্লাস c ইনটু কি আছে দেখো তো y3 তাহলে y3 এর মান কত 0 আর এখানে কত ছিল 5 প্লাস 4 প্লাস 3 তাহলে এখানে দেখো এটা 0 এটা 0 5 4 ইনটু 3 তাহলে কত হচ্ছে 12 তাহলে এখানে 12/12 মানে কত বলো তো 1। তাহলে এই যে আমরা মানটা পেলাম x এর মান 1 y এর মান 1, তাহলে বলো এটা কি আমাদের অপশনে আছে খেয়াল করো তো 1 এই যে আমাদের 1 নাম্বার কি কনসেপ্ট ক্লিয়ার তো। দেখো পঞ্চকেন্দ্র এই ডায়াগ্রাম আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা শুধু এমসিকিউ তে না, এইটা কিন্তু আমাদের রিটেনেও আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে পঞ্চকেন্দ্র বের করার জন্য কি কি বের করতে হবে? প্রথমত তিনটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, আর তিনটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারলেই আমরা কি করব, আমরা এই সূত্রটা বসাই। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছে। ওকে, তোমরা একটু কমেন্টে জানাও। আমাদের এটা কমপ্লিট, আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নতে। জাস্ট এই টাইপটা আমরা আগেই কিন্তু আলোচনা করে নিয়েছি। শুধু চিত্র যদি কোনো রকম করে তৈরি করতে পারো তাহলে তুমি কিন্তু এখানে উত্তরটা তৈরি করে নিতে পারবে। ওকে, তাহলে এখানে যেটা দেওয়া ছিল আমরা চিত্র নিয়ে নিই। কি বলেছে, এ বি ডি বিন্দুগুলো এবিসিডি এর রম্বসের তিনটে শীর্ষবিন্দু, সি এর স্থানাঙ্ক কত। ওকে, আমরা একটা রম্বস নিই, এটা একটা রম্বস নিলাম। তাহলে এটা হচ্ছে এ, এটা মনে করো 2 5, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কত বলো তো 5 9, এটা হচ্ছে সি, এটা হচ্ছে x, এই বিন্দুটা আমাদের বের করতে বলেছে। আর এটা হচ্ছে ডি, এটা হচ্ছে 6, 8। তাহলে দেখো আমাদের একটা চতুর্ভুজের যদি তিনটা বিন্দু দেওয়া থাকে, চতুর্থ বিন্দু যদি বের করতে বলে তাহলে এখানে আমরা ভয় না পেয়ে আমরা কম বেশি ফর্মুলা বের করব। অর্থাৎ আমরা বাহুগুলোর বিন্দুকে তুলনা করলে একটা বিন্দুর সাপেক্ষে আরেকটা বিন্দুর স্থানাঙ্ক আমরা খুব ইজিলি এটা বের করতে পারবো। দেখো আমরা এখানে কম বেশি ফর্মুলা যদি তুলনা করি, অর্থাৎ এখানে আমি যদি বলি দেখো যেহেতু এই বাহু আর এই বাহু কি সমান না, তাদের দৈর্ঘ্যটা সমান না, আবার এটার এটা কি সমান না। তাহলে দেখো আমরা যদি তুলনা করি, খেয়াল করো যদি এখান থেকে তুলনা করি যে এই বিন্দুর সাথে যদি এই বিন্দুটাকে তুলনা করি, x এর মান ছিল এখানে 2, এখানে কত 6, তাহলে 2 ছিল 6 হয়েছে, তাহলে কত বেড়েছে বলো তো 4 বেড়ে গেছে না। 2 এর সাথে যদি তুমি 4 যোগ করো তাহলে কত হয় 6, তাহলে এখানে ছিল 5, এর সাথে যদি +2 যোগ করো তাহলে এখানে x এর মান কত হবে দেখো, এখানে ছিল 5, 2 যদি না 4 যদি যোগ করো দেখো প্লাস হচ্ছে 4,
কারণ 2 ছিল 4 যোগ করে 6 হয়েছে, তাহলে এখানে আছে 5, যদি তুমি 4 যোগ করো তাহলে x এর মান কত হবে 9, আমরা x এর মান কিন্তু পেয়ে গেলাম। এবার y এর মানের তুলনা করি, দেখো এখানে ছিল 5 হয়েছে কত 8, তাহলে ছিল 5 হয়েছে 8, তাহলে যোগ করলে কত 3, এখানে y এর মান ছিল কত 9, যদি 3 যোগ করো তাহলে 9 এর সাথে 3 যোগ করলে কত হবে 12, এই যে আমাদের x আর y এর মান। দেখো আশা করি x y যে মানটা পেয়েছো এই মানটা আমাদের অপশন আছে, দেখো 9 আর 12, এটাই হচ্ছে আমাদের চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বিন্দু। কি কনসেপ্ট ক্লিয়ার তো, যে যদি একটা চতুর্ভুজে 4টা শীর্ষবিন্দুর জায়গায় 3টা দেয়া থাকে, একটা যদি বের করতে বলে তাহলে আমরা কম বেশি ফর্মুলা, অর্থাৎ এই যে বিন্দুর সাথে বিন্দু তুলনা করে আমরা অন্য একটা বিন্দু বের করতে পারি। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী, দেখো যে সঞ্চার পথ বা লোকাস সঞ্চার পথের সমীকরণ, অর্থাৎ বিন্দুর যে চলার পথ সেই চলার পথের যে সমীকরণ। এখানে কি বলতে একটি চলমান বিন্দুর ভুজ ও কোটি যদি সমান হয় বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ, এটা খুবই ইজি। দেখো ভুজ মনে করো x, কোটি মনে করো y, তাহলে এই দুইটা সমান, তাহলে x ইকুয়াল y, তাহলে সমীকরণটা কি হচ্ছে x মাইনাস y ইকুয়াল 0। দেখো অপশনে নাই x মাইনাস y ইকুয়াল 0, এটাই হচ্ছে আমাদের এটা সমীকরণ, সঞ্চার পথের সমীকরণ। খুব ইজি একটা প্রশ্ন, বা এটা কিন্তু অ্যাডমিশনে বেশ কয়েকটা জায়গায় কিন্তু এসেছে। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছে। এবার টাইপ আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু ভালো করে পড়ো। দেখো তোমরা হচ্ছে অ্যাডমিশনে চান্স পাইতে হলে আমাদের কিন্তু ডেডিকেটেড হতে হবে, ঠিক আছে? খালি ওই পড়াশোনা করলেই হবে না, একটু আমাদের বুঝে শুনে পড়াশোনা করা লাগবে। এবং ভাই এই সময়টাকে তোমরা একটু কাজে লাগবে, পরিশ্রম করে যাও, ঠিক আছে? এখন একটা জিনিস মাথায় রাখবা, এখন একটা সেকেন্ডের মূল্য অনেক। 1 সেকেন্ডের যদি তুমি সময় নষ্ট করো, এটার জন্য তুমি অ্যাডমিশনে কোথাও চান্স পাবে না। আর গণিত নিয়ে তো কোনো চিন্তা নাই, আমি যেহেতু শুরু করেছি, ইনশাআল্লাহ তোমরা যদি আমাকে সাপোর্ট দাও, আমার পাশে থাকো, আমি এই কোর্সটা কমপ্লিট করব এবং সর্বোচ্চ যে এখানে হচ্ছে সবার চাইতে বেস্ট সার্ভিস তোমাদের আমি। ওকে, এবার কি হলো প্রশ্নটা একটু ভালো করে দেখো। 10 বিন্দু এবং এটা একটা সরলরেখা থেকে সমদূরবর্তী বিন্দু সমূহের সেট যে সঞ্চার পথ গঠন করে তার সমীকরণ নিচের কোনটি। দেখো বিন্দু সমূহের সেট অর্থাৎ p of x হবে, এটা একটা বিন্দু, তাহলে এখান থেকে আমরা বলতে পারি p of x বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আর p of x বিন্দু থেকে এই রেখার দূরত্ব, এরা কি বলেছে বলতো সমদূরবর্তী, মানে সমান দূরত্বে অবস্থান করবে। দেন আমাদের কোন সমীকরণটা সত্য হবে এটা আমরা বের করতে হবে। তাহলে আমরা যদি এখন বলি যে p of x বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব, তাহলে x - 0 হোল স্কয়ার যোগ x - 1 হোল স্কয়ার যোগ y - 0 হোল স্কয়ার, তার হচ্ছে রুট একটা আমরা দূরত্ব পেলাম, অর্থাৎ 10 বিন্দু আর p of x এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নিলাম। আবার দেখো সঞ্চার পথে যেটা বিন্দু p of x এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব, তাহলে আমরা লম্ব দূরত্ব সূত্র অ্যাপ্লাই করতে পারি, একটা বিন্দু থেকে একটা রেখা লম্ব দূরত্ব যদি এখানে বসাই দিই তাহলে আমাদের কি হবে দেখো x + 1 মডুলাস ডিভাইডেড বাই x এর সহগের স্কয়ার যোগ y এর সহগের স্কয়ার হচ্ছে 0, এটা আছে। এখন এটা কি হবে সমান, তাহলে আমরা রুট ওভার যেহেতু আছে তাহলে উভয় পক্ষকে বর্গ করে দিলে কি হবে রুট ওভারটা উঠে যাবে। তাহলে দেখো আমরা যদি বর্গ করে দিই এখানে কি পাচ্ছি x - 1 হোল স্কয়ার যোগ y স্কয়ার ইকুয়াল x + 1, এটা আমরা পাচ্ছি। এটা মানে কত বলো তো, এটা হচ্ছে 1। ওকে, এখন দেখো আমরা যদি y টাকে বাম পাশে রেখে বাকিটাকে এইটাকে যদি আমরা ডান দিকে বার করে দিই তাহলে এখান থেকে আমরা বলতে পারি x + 1 স্কয়ার মাইনাস x - 1 স্কয়ার। এখন দেখো এই পুরোটাই এটা কিন্তু একটা ফর্মুলা হয়ে যাচ্ছে। দেখো a + হোল স্কয়ার মাইনাস a - হোল স্কয়ার, এটা একটা ফর্মুলা না, কার ফর্মুলা বলো তো 4ab এর ফর্মুলা। তাহলে আমরা যদি এখান থেকে বলি y স্কয়ার ইকুয়াল 4ax, তাহলে ইনটু 1, তাহলে দেখো তো y স্কয়ার ইকুয়াল 4x, y স্কয়ার ইকুয়াল
4x, এটা আমাদের ফর্মুলা হয়ে যাচ্ছে না? তাহলে দেখো আমাদের উত্তর অপশন আছে না, y স্কয়ার ইকুয়াল 4x, এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা এটা ক্লিয়ার করছো। দেখো একটা বিন্দু থেকে বিন্দুর দূরত্ব আর একটা বিন্দু থেকে রেখার দূরত্ব সমদূরবর্তী যদি হয়, তাহলে সঞ্চার পথের সমীকরণটা কি? দেখো y স্কয়ার ইকুয়াল 4x, এখানে আরেকটা জিনিস মাথায় রাখবা, এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ, এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। এটা নিয়ে আমরা আরো বিশাল আমরা এটা ডিটেইলস আমরা আলোচনা করব। এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। ওকে, এবার আমরা ঢাল সংক্রান্ত টাইপ 7 আমরা ঢাল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাই তোমরা একটু কমেন্টে জানাও, যারা লাইভে ক্লাস করতেছো তারা আমার ক্লাসটি একটু শেয়ার করে দাও। যারা লাইভে ক্লাস করতেছো তারা একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং প্রত্যেককে দেখার সুযোগ করে দাও। আর যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো, বিশেষ করে এইচএসসি 26 ব্যাচ, তারা তো অবশ্যই আমার পাশে থাকবা, এবং যারা এইচএসসি 27 ব্যাচ তারাও ক্লাসগুলো করতে পারো। এখান থেকে তোমরা অনেক উপকৃত হবা, যে এমসিকিউ যে পার্টটা আছে তোমাদের সেটা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এবার টাইপ 7, এইটা হচ্ছে আমাদের ঢাল সংক্রান্ত। অর্থাৎ একটা সমীকরণ, একটা সরলরেখার সমীকরণ যদি দেওয়া থাকে, সেখান থেকে আমরা ঢাল কিভাবে বের করব, আমরা জাস্ট মূল কনসেপ্টটা আগে বুঝে নিই, তারপরে আমরা প্রবলেম সলভ করব। দেখো আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা ম্যাথ টাইপ ভিত্তিক ভাবে আলোচনা করছি। আমি যে টাইপগুলো তোমাদের পড়াচ্ছি, এই টাইপগুলো যদি তোমরা মনে রাখতে পারো এবং এইগুলো যদি বেশি বেশি প্র্যাকটিস করো, এগুলোর বাইরে একটা প্রশ্ন হবে না। শুরু থেকে লাস্ট পর্যন্ত আমি যতটুকু তোমাদের পড়াবো তার উপর তোমরা গুরুত্ব দাও, সেগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো। ঠিক আছে? তোমরা বারবার একটা কথাই বলছি তোমাদের, যে ওই যে পরীক্ষার আগে রাত্রে ওয়ান শট ক্লাস করবা, দিয়ে পরীক্ষার হলে যাবা, এরকম মেন্টালিটি থেকে বের হয়ে যাও। এরকম মেন্টালিটি যদি তোমরা তৈরি করো, ভাই তোমাদের অ্যাডমিশনের চান্স হবে। চান্স হইতে হলে এখন যে সময়টুকু আছে 3 মাস মতো, এটুকু তুমি সর্বোচ্চটুকু দাও, সর্বোচ্চটুকু পরিশ্রম করো, দেখবা তোমার কোনো না কোনো জায়গায় চান্স হয়ে গেছে। ওকে, এবার দেখো যে একটা সরলরেখার সমীকরণ হতে আমরা ঢাল কিভাবে বের করব। খেয়াল করো, x plus by plus c equal 0, এইটা মনে করো একটা সরলরেখার সমীকরণ। এখন এখান থেকে যদি আমরা ঢাল বের করি, এখান থেকে যদি আমরা ঢাল বের করি, তাহলে ঢালের সূত্র জাস্ট মনে রাখবা, মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, y এর সহগ, এইটা হচ্ছে আমাদের ঢালের সূত্র। তাহলে এখানে আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল, দেখো 6x, এখানে এদিকে 2y আছে, এটাকে যদি আমরা ডান দিকে ভাগ করে দিই তাহলে -2y + 3 ইকুয়াল 0। আমরা এই সমীকরণ যেটা ছিল এটাকে এটার মতো ফরম্যাট আমরা তৈরি করে নিলাম। তাহলে এখন যদি আমরা এখান থেকে ঢাল বের করি, ঢাল m ইকুয়াল, দেখো তো, -x এর সহগ 6 ডিভাইডেড বাই y এর সহগ, y এর সহগ কত, -2। তাহলে এটা যদি কাটাকাটি করি আমরা কত পাবো, দেখো তো 3 পাচ্ছি না? তাহলে এই 3 কি আমাদের অপশনে আছে? একটু তোমরা দেখো তো, এই যে 3 অপশনে আছে না, বলো তো? অপশনে কিন্তু আছে। তাহলে যদি একটা সরলরেখা দেওয়া থাকে, সেখান থেকে আমাদের ঢাল বের করতে বলে, আশা করি আমরা এটা বের করতে পারবো। এবার চলে আসো পরবর্তী প্রশ্ন। এখানে একটু ভালো করে বুঝতে হবে প্রশ্নটা কি দিয়েছে। একটা সরলরেখা সমীকরণ দেওয়া আছে এবং এটা বলা আছে সমীকরণটির বৈশিষ্ট্য নিচের কোনটি। সমীকরণের বৈশিষ্ট্য নিচের কোনটি? তো যেহেতু সমীকরণের বৈশিষ্ট্য অপশনে আমাদের 4টা দিয়েছে, আমরা এখন তুলনা করব যে কোনটা হইতে পারে। তো বৈশিষ্ট্যগুলো কি বলছে দেখো, x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, y অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, একটা কোণটিই নয়, আর উভয় অক্ষের খণ্ডিত অংশ সমান। তাহলে এখন আমরা যদি আগে কোণের ব্যাপারটা বের করি, তাহলে আমরা যদি ঢাল বের করতে পারি তাহলে আমরা কোণের মানটা পেয়ে যাব। কিভাবে দেখো, এই সমীকরণ থেকে যদি আমরা বলি ঢাল কত, ঢাল m ইকুয়াল, দেখো তো এটা থেকে যদি আমরা বলি এখান থেকে ঢাল, দেখো এটা থেকে যদি আমরা বলি ঢাল m, আমাদের সূত্র কি ছিল, -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তাহলে এখানে পাচ্ছি কত, 1। তাহলে যদি
আমরা এখান থেকে জানি যে m ইকুয়াল tan থিটা। যদি আমরা থিটার মান বের করি তাহলে tan ইনভার্স 1, m এর মান 1, tan ইনভার্স 1 তাহলে কত 45 ডিগ্রি। তাহলে থিটা হচ্ছে কত 45 ডিগ্রি হচ্ছে না। তাহলে এখানে যেটা আছে x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এটা হবে না। y অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করেছে, এটাও হবে না। কারণ যদি কোণের মান 45 ডিগ্রি হয় x অক্ষের সাথেও 45 ডিগ্রি, y অক্ষের সাথেও 45 ডিগ্রি, তাহলে এই দুইটাই বাদ। এবার কোনটিই নয় আর উভয় অক্ষের খণ্ডিত অংশ সমান। এখন আমরা খণ্ডিত অংশের ব্যাপারটায় আসি। তো খণ্ডিত অংশের ব্যাপারটা কিভাবে আমরা বের করব এই কনসেপ্টটা আমরা একটু শিখে নিই। দেখো খণ্ডিত অংশের ব্যাপারটা যেটা সেটা হচ্ছে কি, মনে করো এখানে খেয়াল করো এইটা হচ্ছে একটা, দেখো যে আমরা এইটা পেলাম, এটা x x প্রাইম y y প্রাইম। এখন এইটা হচ্ছে একটা রেখা, x অক্ষকে খণ্ডিত করলো আর এইটা বিন্দু হচ্ছে y অক্ষকে খণ্ডিত করলো। এটার স্থানাঙ্ক মনে করে a, 0, এটার স্থানাঙ্ক হচ্ছে 0, b। এখন এখান থেকে এই অংশটুকু হচ্ছে x অক্ষের খণ্ডিতাংশ a, এখান থেকে এই অংশ হচ্ছে y অক্ষের খণ্ডিতাংশ। এখন আমরা যদি এই সরলরেখার সমীকরণকে x/a y/b = 1 এই আকারে কনভার্ট করি, তাহলে a হচ্ছে x অক্ষের খণ্ডিতাংশ আর b হচ্ছে y অক্ষের খণ্ডিতাংশ। তাহলে এখানে যে সমীকরণটা দেয়া আছে এটাকে আমরা কি করব, ছেদবিন্দুগামী রেখার সমীকরণে কনভার্ট করে নিব। দেন আমরা দেখব x অক্ষের খণ্ডিতাংশ আর y অক্ষের খণ্ডিতাংশ এটা একই রকম মান আসছে কিনা, আগে আমরা এটা দেখব। ওকে, তাহলে লক্ষ্য রাখো এটাকে আমরা যদি এখন সলভ করি তাহলে এখান থেকে দেখো x - y √3। আমরা জানি ছেদবিন্দুগামী রেখার সমীকরণ বানাইতে হলে এটা ডান দিকে কত থাকবে 1, তাহলে -3 দিয়ে যদি এটাকে ভাগ করে দিই x / -√3 y /-√3 ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখন দেখো x অক্ষের খণ্ডিতাংশ √3 মডুলাস মানে কত √3। দেখো খণ্ডিতাংশ এটা কি একটা দৈর্ঘ্য রিপ্রেজেন্ট করছে না, তাহলে এটা কি নেগেটিভ হবে? নেগেটিভ হবে না। এই জন্য এখানে যে মানটা ছিল তার মডুলাস। y অক্ষের খণ্ডিতাংশ কি হবে দেখো, এখানে মাইনাস আর মাইনাস এটা প্লাসে থেকে যাবে যে √3। তাহলে এখানে আমরা কত পাচ্ছি √3। তাহলে দেখো তো x অক্ষের খণ্ডিতাংশ √3, y অক্ষের খণ্ডিতাংশ √3। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এটা কি হবে, এটা সমান হবে। এটা আমরা কিন্তু বলতে পারি। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে এখান থেকে দেখো আমাদের যেটা ছিল, যে প্রশ্নটা দেয়া ছিল সমীকরণের বৈশিষ্ট্য নিচের কোনটি, আশা করি এই সমীকরণটা আমি ভেঙে ভেঙে তিনটা বৈশিষ্ট্যে আলোচনা করলাম। আশা করি তোমরা এটা ক্লিয়ার করছো বা তোমরা এই ব্যাপারটা বুঝতেছো। ওকে, এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। এখান থেকে দেখো জাস্ট আগের জিনিসটাই, আগের কনসেপ্টটা দিয়েই আমরা এটা আলোচনা করব। বলেছে 5x + 9y + 25 = 0 সরলরেখা দ্বারা x অক্ষের খণ্ডিতাংশ কত একক। তাহলে আমরা কি করব, এটাকে ছেদবিন্দুগামী রেখা সমীকরণে কনভার্ট করে নিই। তাহলে দেখো 5x + 9y = -25। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 5x / -25 + 9y / 25 হচ্ছে 1। এখন দেখো এটা যদি কাটাকাটি করো তাহলে x / -5 প্লাস এখানে দেখো এটা কাটাকাটি করা যায় না। একটা জিনিস মনে রাখবা, যদি কাটাকাটি করা না যায় y এর সহগ আর x এর সহগ 1 ব্যতীত অন্য কিছু থাকতে পারবে না। যদি দেখো কাটাকাটি করা যাবে না তখন ওই সহগটাকে নিচে ডিভাইডেড করে দিবা। এটা কিন্তু মনে রাখবা, কারণ আমাদের মূল সূত্র x/a y/b = 1। x এর সহগ আর y এর সহগ 1 ব্যতীত অন্য কিছুই হতে পারবে না। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে এখন দেখো এটা কি x অক্ষের ছেদাংশ, এটা কি y অক্ষের ছেদাংশ। আমাদের বের করতে বলেছে x অক্ষের খণ্ডিতাংশ কত একক। দেখো খণ্ডিতাংশ বলেছে না, খণ্ডিতাংশ মানে এটা কি দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য কখনো নেগেটিভ হইতে পারে না। তাহলে এখানে আমাদের উত্তরটা কি হবে, এই যে 5। এটা কিন্তু রাখো। কি কনসেপ্ট ক্লিয়ার? খণ্ডিতাংশ হচ্ছে 5। কি কনসেপ্ট ক্লিয়ার? কোন x অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে কত 5।
কি কনসেপ্ট ক্লিয়ার তো? এটা দৈর্ঘ্য নির্ণয় করছে। ওকে, তাহলে আশা করি তোমরা এটা ক্লিয়ার করছো। যদি বলতো x অক্ষের খণ্ডিতাংশের বিন্দু কত, তাহলে আমরা এখান থেকে বলতে পারি -5, 0। এটা কি বিন্দু, x অক্ষের খণ্ডিতাংশ আর y অক্ষের খণ্ডিতাংশ তার বিন্দু। কি কনসেপ্ট ক্লিয়ার তো? কি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে x অক্ষের খণ্ডিতাংশের বিন্দু, y অক্ষের খণ্ডিতাংশের বিন্দু। যদি বলতো খণ্ডিতাংশ কত, তাহলে তার দৈর্ঘ্য মানে হচ্ছে 5। এটা আমরা বুঝছি। ওকে, তাহলে এটা আমাদের কমপ্লিট। আমরা এবার চলে যাই পরবর্তী টাইপে। দেখো পরবর্তী টাইপে আমাদের যেটা বলেছে যে দুইটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু, এটা দুইটা বিন্দু। বলেছে বিন্দুগামী সরলরেখা হইতে অক্ষ দুইটির মধ্যবর্তী খণ্ডিত অংশটুকুর দৈর্ঘ্য কত একক। খণ্ডিত অংশটুকুর দৈর্ঘ্য কত একক। তাহলে আমাদের প্রথমত কি করতে হবে, এইটা আগে সরলরেখার সমীকরণ বানাইতে হবে। সরলরেখার সমীকরণ বানানোর পরে সেটা কি x অক্ষের খণ্ডিতাংশ আর y অক্ষের খণ্ডিতাংশ দিয়ে তাদের আবার দৈর্ঘ্য। এখন দেখো তাহলে এটা যদি আমরা সরলরেখার সমীকরণ বানাই, আমরা জানি দুইটা বিন্দু যদি দেয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণ x - x1 x2 - x1 ইকুয়াল y - y1 y2 - y1। তাহলে এখন যদি আমরা মানগুলো বসাই দিই, দেখো তো x - x1 তাহলে কত হচ্ছে +1, x2 - x1 তাহলে +1। এবার দেখো ইকুয়াল y - y1 তাহলে y1 এর মান কত 3, y2 এর মান -2 -3। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, দেখো তো x + 1/5 আর এখানে y - 3 ডিভাইডেড বাই -5 আর 5 এটা কেটে গেল। এখন আমরা এখান থেকে বলতে পারি, দেখো যদি এটা গুণ করে দিই তাহলে এখান থেকে পাচ্ছি আমরা মাইনাস, দেখো এটা যদি এদিকে গুণ করি y - 3 ইকুয়াল -1 দিয়ে এই দিকটা গুণ করব কারণ এখানে -1 আছে। যদি গুণ করে দাও -x -1 সবগুলোকে একদিকে ভাগ করো, তাহলে এটা এদিকে ভাগ করে দিলে x + y ইকুয়াল এটাকে এদিকে ভাগ করো তাহলে কত পাচ্ছ 2। তো -3 ডান দিকে যে কি হবে +3। এখন দেখো আমাদের টার্গেট কি বলতো, মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য। তো এখন দেখো x অক্ষের খণ্ডিত অংশ যদি বলি তাহলে এখানে 2 y2 ইকুয়াল হচ্ছে 1, এটা আমরা পাচ্ছি। তাহলে এখন x অক্ষের, দেখো x অক্ষের ছেদবিন্দু, x অক্ষের ছেদবিন্দু হচ্ছে 2,0, y অক্ষের ছেদবিন্দু কত হচ্ছে বলো তো 0,2। এটা আমরা এখন পেলাম। কি বুঝতেছো ব্যাপারটা? তাহলে এখানে কি বলছে, দেখো দুইটি সরলরেখা, সরলরেখা হতে অক্ষ দুইটি মধ্যবর্তী খণ্ডিত অংশটুকু দৈর্ঘ্য। অর্থাৎ এখানে আমাদের যেটা বের করতে হচ্ছে, একটু চিত্র কেটে দেখো x x' y y। তাহলে এখানে আমরা যেটা বের করব, এই যে একটা সরলরেখা, এই সরলরেখা x অক্ষকে এই বিন্দুতে ছেদ করলো আর y অক্ষকে এই বিন্দুতে ছেদ করলো। এই বিন্দু দুইটার মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে তাদের খণ্ডিত অংশ। তাহলে এখন যদি আমরা এই বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করি তাহলে আমাদের কি হবে, দেখো এখান থেকে আমরা পাচ্ছি এটা যে √2² যোগ 2²। তাহলে এখানে আমরা পাচ্ছি √8, √8 মানে কত 2√। তাহলে দেখো আমাদের এই যে ভয় এই অপশনটা কিন্তু দেয়া আছে। কি কনসেপ্ট ক্লিয়ার তো? যে যদি একটা সরলরেখা দেয়া থাকে এবং দুইটা বিন্দু দেওয়া ছিল, বিন্দু দুইটা দিয়ে আমরা কি করলাম, প্রথমে একটা সরলরেখা সমীকরণ তৈরি করলাম এবং তারপরে আমরা x অক্ষের y অক্ষের ছেদবিন্দু বের করে তাদের আবার মধ্যবর্তী দূরত্ব বের করলাম। এখন তোমরা এটা ভাবতে পারো যে ভাই এটাতে তো অনেক টাইম লেগে যাচ্ছে, তাহলে আমরা এমসিকিউ এর জন্য কিভাবে অল্প সময় বের করতে পারি। এখন কথা হচ্ছে ভাইয়া সব প্রশ্নই একই রকম না, কিছু প্রশ্নতে সময় কম লাগবে আবার কিছু প্রশ্নতে সময় একটু বেশি লাগবে। বাস তুমি যত প্র্যাকটিস করবা এই সবগুলো তোমার কাছে তত ইজি হবে, তখন তুমি একটু ফাস্ট আগাইতে পারবা। কি কনসেপ্ট ক্লিয়ার তো? ওকে, এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নতে। দেখো এখানে বলছে এই সরলরেখা অক্ষদ্বয়ের যে ত্রিভুজ গঠন করে তার পরিসীমা বের করতে বলেছে। তাহলে পরিসীমা যেহেতু বের করতে বলেছে তাহলে এটাকে আমরা ছেদবিন্দুগামী, খেয়াল করো কনসেপ্টটা কি, দেখো মনে করো এটা x x' y y', এটা ছিল কত বলো তো 0 0। এখন আমরা একটা
এইটা একটা দেখো ছেদ বিন্দুগামী রেখা নিলাম, যার এই বিন্দু x অক্ষকে ছেদ করলো, b বিন্দুটা y অক্ষকে ছেদ করলো। এখন এইটা হচ্ছে দেখো সেই একটা ত্রিভুজ যেটা মূল বিন্দুর সাথে তৈরি হয়েছে। এখান থেকে আমাদের প্রশ্ন বলতে পারে যে ত্রিভুজের ক্ষেত্রফল কত, আবার ত্রিভুজের পরিসীমা কত। অর্থাৎ যদি তুমি এই বাহুটা পাও, এই বাহুটা পাও, এই বাহুটা পাও, তবে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের দুইটা বাহু পেলে এটাও পেয়ে যাবা। তখন তিনটা বাহুর যোগফল হচ্ছে কি পরিসীমা। তাহলে আমরা প্রথমত যে সমীকরণটা দেওয়া আছে এটাকে আগে ছেদবিন্দুগামী সরল রেখার সমীকরণে আমরা কনভার্ট করে দিব। তাহলে দেখো তো এখান থেকে বলতে পারি না 3x 4y ইকুয়াল হচ্ছে কত 12। তাহলে এখান থেকে আমরা কত কত পাচ্ছি, আমরা যদি 12 দিয়ে ভাগ করি তাহলে x/4 y/3 ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখানে দেখো এই যে x অক্ষের এটা হচ্ছে 4, x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত 3। তাহলে তুমি যদি এটা পেয়ে যাও তাহলে এটা কত পাবা 5। এখন আমাদের বের করতে বলেছে কি পরিসীমা। পরিসীমা মানে কি এই তিনটা যোগফল। তাহলে এই তিনটাকে যদি যোগ করো তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা হচ্ছে 3 4 হচ্ছে 5। তাহলে আমরা কত পাচ্ছি বলতো 12 পাচ্ছি না। দেখো আমাদের অপশনে 12 আছে না, এই যে কোন নম্বরে 12। কি কনসেপ্ট ক্লিয়ার? তো যদি বলতো এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল যদি বলে তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে ক্ষেত্রফল হবে কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। অর্থাৎ যদি এখানে আমরা ক্ষেত্রফল বলতো, ক্ষেত্রফল বলতে পারি তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে কত পাচ্ছ 6 বর্গ। এটা ক্ষেত্রফলের ক্ষেত্রে প্রযোজ্য। কি কনসেপ্ট ক্লিয়ার? আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছে। ওকে, এবার আমরা টাইপ 9 এ চলতে দেখো যে একটা নির্দিষ্ট বিন্দুগামী বা x অক্ষ বা y অক্ষ বা কোনো সরলরেখার সাথে একটা নির্দিষ্ট কোণ তৈরি করে এই রকম সরলরেখার সমীকরণগুলো আমরা কিভাবে বের করব। ওকে, লক্ষ্য রাখো এত বিন্দুগামী এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে এই রূপ সরলরেখার সমীকরণ কোনটি। যখন দেখবা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ তৈরি করবে তখন সেটা কি হবে বলো তো ঢাল হয়ে যাবে। কি বুঝতেছ? তাহলে এখান থেকে আমরা বলতে পারি m tan 45 ডিগ্রি ইকুয়াল কত 1। এবার এখানে 1 2 বিন্দুগামী, তাহলে এটা হচ্ছে x1 এটা হচ্ছে y1। এখন যদি আমরা সমীকরণ বের করি আমরা ডাইরেক্ট এটা লিখতে পারি যে y y1 m x x1। তাহলে এখন দেখো তো উত্তর কত পাচ্ছি y y1 কত 2, m হচ্ছে 1, x x1 হচ্ছে 1। তাহলে এখন দেখো পাচ্ছি y 2 x 1। যদি একদিকে পার করে দাও x y আর এদিকে +1 0। অর্থাৎ দেখো তুমি এভাবে বের করতে পারো। আবার যদি মনে করো যে ভাই বিন্দুগামী থাকলে আমরা এত ডিটেইলস কেন সলভ করব, বিন্দুগামী থাকলে আমরা অপশনটাকে টেস্ট করতে পারি, যেটা অপশন টেস্ট করে বাম পক্ষ আর ডান পক্ষ মিলবে সেটা কিন্তু আমাদের উত্তর। কি বুঝতেছো ব্যাপার? অপশন টেস্ট করে যেটা বাম পক্ষ আর ডান পক্ষ মিলবে সেটা কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। সো এখানে দেখো যে তুমি যদি এটাকে এভাবে সলভ করো যে y x 1 এটা উত্তর আসছে না, অর্থাৎ উত্তর কোনটা আসছে এই যে খ নাম্বারটা আসছে না। তুমি অপশন টেস্ট করো 1 2 এই বিন্দুটা এখানে যদি বসে দাও y 1 2 x এর মান 1 1 তাহলে 2, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ মিলে যাচ্ছে না। সো এখানে যখনই দেখবা একটা বিন্দুগামী সমীকরণ বের করতে বলেছে অপশনটা এই বিন্দুটা অপশনে টেস্ট করবে, যেটা বাম পক্ষ ডান পক্ষ মিলবে সেটাই উত্তর। কি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে কি হবে সময়টা একটু নষ্ট কম হবে, ক্যালকুলেশনটা তোমাকে কম করা লাগবে, তুমি সহজে এটার উত্তর পেয়ে যাবে। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা আমাদের পরের প্রশ্ন দেখো এখানে কি বের করতে বলেছে এত বিন্দুগামী ও এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ নিচে কোনটি। জাস্ট একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে একটা রেখা, একটু দেখো এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে একটা রেখা x by c এর লম্ব রেখার সমীকরণ এটা, যেটা x1 y1 বিন্দু। এখন একটা রেখা লম্ব রেখার সমীকরণ যদি বের করতে বলে জাস্ট আমরা একটা কাজ করব
যে লম্ব রেখার সমীকরণ বের করার সময় আমরা এই অংশটুকু x আর y সহগটাকে পরিবর্তন করব। দেখো b চলে যাবে x এর জায়গায়, তাহলে bx, আর এখানে মাঝে যে চিহ্ন থাকবে সেটা পরিবর্তন হবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে এখানে মাইনাস ay আর ইকুয়াল, এখন দেখো যে জিনিসটা তুমি এখানে পেয়েছো এই জিনিসটা ডান দিকে লিখবা, b ইনটু x এর জায়গায় x1 মাইনাস a ইনটু y এর জায়গায় y1, এই মানটা বসাই দিবা। সলভ করে তুমি যা পাবা এটা আমাদের উত্তর আসবে। কি কনসেপ্ট ক্লিয়ার? দেখো বেসিকটা কি, এই যে আমাদের একটা সরলরেখা ছিল না, এর লম্ব রেখার সমীকরণ বের করতে বলেছে না, তাহলে যদি লম্ব রেখার সমীকরণ বের করতে বলে আমরা কিভাবে বের করব? দেখো 3 চলে গেল এখানে, 3x মাইনাস ছিল হয়ে গেল প্লাস 2 চলে গেল এখানে, তাহলে হচ্ছে 2y। এবার দেখো ইকুয়াল 3 ইনটু x এর জায়গায় বসবে x1, x1 হচ্ছে কত 1, প্লাস 2, এখানে 2 ছিল 2 রেখে দিলাম, y এর জায়গায় বসবে y1, তাহলে y1 কত বলো তো 1। তাহলে টোটালটাকে যদি আমরা সমাধান করি পাচ্ছি কত? দেখো 3x 2y ইকুয়াল 3 প্লাস, তাহলে এখানে কত পাচ্ছি বলো 5। দেখো এটাকে যদি তুমি সাজিয়ে লিখো 3x 2y 5 ইকুয়াল 0, এইটা হয়ে যাচ্ছে না? দেখো এটা হয়ে যাচ্ছে, আমাদের অপশনে আছে না? 3x 2y 5 ইকুয়াল 0, এই যে দেখো ক নাম্বার আমাদের অপশন, এটা কিন্তু আমাদের উত্তর। এখন কথা হচ্ছে দেখো যদি লম্ব রেখার পরিবর্তে আমাদের সমান্তরাল রেখারও সমীকরণটা থাকে তাহলে কিন্তু আমরা এটা সলভ করতে পারবো। কিভাবে? দেখো যদি সমান্তরাল রেখা বলে এখানে কোনো আমাদের ঝামেলা নাই, আমরা খুব ইজিলি এটাকে সলভ করতে পারবো। সমান্তরাল রেখা বলতে যেমন লম্ব রেখাতে আমরা এটা পরিবর্তন করেছিলাম না, সমান্তরাল রেখা যদি বলে এই অংশটুকু কোনো পরিবর্তন হবে না, যা ছিল তাই ছিল, চিহ্ন পরিবর্তন হবে না, সহগও কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে আমরা কি পাবো? দেখো 2x 3y ইকুয়াল 2 ইনটু x এর জায়গায় x1 মাইনাস 3 ইনটু y এর জায়গায় y1। জাস্ট এইটা বসালে তুমি যা পাবা সেটাই কিন্তু আমাদের একটা সমান্তরাল রেখা সমীকরণ বের হবে, যেটা একটা রেখা সমান্তরাল এবং অন্য একটা বিন্দু দিয়ে অতিক্রম করবে। কি কনসেপ্ট ক্লিয়ার? আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছে। এখন এইটা আরেকটা ওয়েতে সলভ করা যেতে পারে, সেটা কি? তুমি যদি বলো ভাই একটা বিন্দুগামী যেহেতু আছে, এই বিন্দুগামী আমরা ঝামেলায় যাব না। দেখো যদি একটা বিন্দুগামী থাকে তুমি অপশনে বিন্দুটা বসাইতে পারো x এর জায়গায় আর y এর জায়গায়, বসানোর পরে যদি বাম পক্ষ আর ডান পক্ষ মিলে যায়, যেটার জন্য মিলবে সেটাই কিন্তু আমাদের উত্তর হবে। দেখো আমরা এই অপশনটা পেয়েছি না, যদি তুমি বিন্দুটা বসাও 3 ইনটু 1 তাহলে 3, 2 ইনটু 1 তাহলে কত পাচ্ছি 5, তাহলে এটার ফলাফল দেখো বিন্দু বসিয়ে পাচ্ছি 5 আর এখানে -5, তাহলে কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে না? তাহলে এটা আমাদের উত্তর। কি কনসেপ্ট ক্লিয়ার তো? আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো, আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। দেখো এই যে সমান্তরাল রেখা সমীকরণ এবং লম্ব রেখার সমীকরণ, এইটা কিন্তু আমাদের অনেক 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 গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা যতটুকু যে প্রশ্নগুলো যে টাইপগুলো আলোচনা করলাম এই টাইপগুলো তোমরা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো, দেখবা এগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তো দেখা হবে লেকচার 3 তে। আমাদের পরবর্তী ক্লাস কখন হবে এটা জানিয়ে দেওয়া হবে। এ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো।